নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানটি। এখন আমন মরশুম চলছে। পশ্চিমবঙ্গের সবথেকে কৃষিজ উৎপাদিত ফসল হলো, প্রধান ফসল হলো ধান। আর এই ধান চাষের সঙ্গে পশ্চিমবঙ্গে প্রায় 80% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত রয়েছেন। এখন ভাদ্র মাস, শরৎকাল এসে গেছে এবং জমিতে যারা ধান রোপণ করেছিলেন সেই ধান গাছ অনেকটাই পরিণত এবং সেই সঙ্গে সঙ্গে গাছ থড়ে এসে গেছে। যারা আগে বনেছিলেন ধান, তাদের কোনো কোনো জায়গায় ধানের মুকুলও চলে এসছে, শীষ মুকুল। তো এই সময় থেকেই যদি না ঠিকমতো পরিচর্যা করা যায় ধান গাছের, তাহলে নানা রকম পোকার আক্রমণ ঘটতে পারে এবং তার ফলস্বরূপ আমন ধানের অনেকটাই ফলন কমে যায়, ক্ষতির সম্ভাবনা দেখা যায়। তাই নিয়মিত মাঠ যেমন পরিদর্শন করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে কী পোকার আক্রমণ ঘটছে সেগুলোকে লক্ষ্য রাখতে হবে এবং কোন পোকার আক্রমণে কী ওষুধ প্রয়োগ করবেন সেই সব বিষয়ে তাদেরকে লক্ষ্য রাখবে। আর এই সব বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয় আমন ধানের শস্য সুরক্ষা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশেষজ্ঞ। আসুন পরিচয় করে দিই। আমার একেবারেই বাপাশে রয়েছেন দীপঙ্কর দাস, অপর কৃষি অধিকর্তা পি মাল্টিপল ক্রপিং, সদর যেসব বিল্ডিং, কলকাতা। নমস্কার দীপঙ্কর বাবু। নমস্কার। আর আমার একেবারেই ডান দিকে রয়েছেন ডক্টর পূর্ণা ঘোষ। নমস্কার। যুগ্ম কৃষি অধিকর্তা পি বিষয়বস্তু, সদর যেসব বিল্ডিং, কলকাতা। আর দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আজকের আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া হচ্ছে। আর যখন আপনারা ফোন করবেন, আপনারা তো জানেনই, শুধুমাত্র টেলিফোনে কথা বলবেন, টিভির ভলিউমটা একটু মিউট করে দেবেন। তবে অবশ্যই আজকের বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করবেন। আমি সরাসরি এবারে চলে আসি আলোচনায়। আমি দীপঙ্কর বাবু আপনাকে জেনে নিই, এখন তো মূলত খারিফ মরশুম চলছে, তো এই মরশুমের প্রধান কৃষিজ ফসল হলো ধান। মাঠে মাঠে ধান তো হয়েইছে। তা আমাদের এই মরশুমে পশ্চিমবঙ্গের যে কতটা জায়গা জুড়ে বা কত বিঘা জায়গা জুড়ে আমন ধান চাষ করা হয়েছে, যদি একটু তথ্যটা বলেন। আচ্ছা, 2021-22 সালের পর বর্তমান বছর অর্থাৎ 2024-25 সালে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 42,08,000 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে, আমন ধানের চাষ হয়েছে। এবং এটা 2021-22-এর পর আমরা এই এলাকা আমরা কভার করতে পেরেছি। কিন্তু বিগত 2 বছর অর্থাৎ 2022-23 এবং 23-24 সালে আমরা কিন্তু এতটা এলাকা আমরা করতে পারিনি আমন ধান। তার কারণ গত 2 বছরে আমাদের বৃষ্টির খামখেয়ালিপনা ছিল এবং কম বৃষ্টিপাতের কারণে আমরা প্রায় 40 লক্ষের কাছাকাছি আমরা কভার করতে পেরেছিলাম। কিন্তু বর্তমান বছরে আমরা প্রায় 42,08,000 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে এবং এটা এই বছরে জুলাই মাসের প্রথম দিক থেকে প্রায় শেষের দিক পর্যন্ত আমাদের বৃষ্টি তেমন সমস্যা একটু ছিল, কিন্তু জুলাই মাসের শেষের পর থেকে আগস্টের মাস, টোটাল মাসটাতে আমরা ভালো বৃষ্টি পেয়েছি, যার ফলে কিন্তু আমরা এই 42,08,000 হেক্টর আমন ধানের চাষ আমরা করতে পেরেছি। এবং বর্তমান আমন ধানের যে চাষ হয়েছে আমাদের বিভিন্ন জেলায়, বর্তমান যে ধানের স্বাস্থ্য খুবই ভালো আছে। তার কারণ আমাদের যে সানডে অর্থাৎ আমাদের যে পরিষ্কার সূর্যালোক পেয়েছে অনেকগুলো দিন, যার ফলে কিন্তু আমাদের ধানের যে স্বাস্থ্য সেটা অনেক ভালো আছে এবং ফলনও ভালো হবে, আশা করি ফলনও ভালো হবে। এবং সেই ফলন যাতে ভালো হয়, এই আগামী 1 মাস কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে আমাদের ভালোভাবে পরিচর্যা করতে হবে এবং এই সময়টার মধ্যে দুটো জিনিস থাকতে পারে। একটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, এটা যদি ঘটে তাহলে আমরা কিছু সময় ক্ষতির সম্মুখীন হব। পাশাপাশি আমরা যেন রোগ বা পোকার কারণে আমাদের ধান চাষ বা ধানের ফলন কম না হয় সেদিকে আমরা লক্ষ্য করব। বেশ, এবার আমি ম্যাডাম আপনার কাছে জেনে নেব, আমরা বারে বারে এই সময়টার উপর জোর দিচ্ছি কারণ চাষি বন্ধুদের যেন ক্ষতি না হয়, ফলন যেন তারা বেশি পায়। এই সময় মূলত আমন ধানে কী ধরনের পোকার আক্রমণ ঘটে এবং সেই আক্রমণ হলে কি করবেন একটু বলবেন? হ্যাঁ, এই সময়তেও কিন্তু যেমন বাঁশকাঠি ছাড়ার সময় কিছু পোকার আক্রমণ হয়, তেমনি এই সময়তেও কিন্তু নানা রকমের পোকার আক্রমণ হতে পারে। বিশেষত কিছুদিন আগেই বেশ ভালো বর্ষা পড়ে গেছে, মানে জল হয়েছিল অনেকটাই, এবং তার ফলে পরবর্তী ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু পোকার আবার নতুনভাবে উপদ্রব হতে পারে। সেই দিকে
চাষি ভাইদের একটু নজরদারি করতে হবে। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে আমাদের মাজরা পোকা, যেটা একদম পাশকাঠি ছাড়ার থেকে শীষ আসা পর্যন্ত বিভিন্ন সময়ে ধান গাছের যে বৃদ্ধি হয় তার বিভিন্ন সময় নানা রকমভাবে ক্ষতি করে। বেশ। তাছাড়া পাতার কিছু পোকা রয়েছে, পাতার পোকাগুলোর মধ্যে অন্যান্য পোকাগুলোর ততটা উপদ্রব আর এই সময়টায় গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পাতা মোড়া পোকা যেহেতু বৃষ্টি কিছুদিন আগে হয়ে গেছে সেটা আসতে পারে, সেটার দিকেও দেখতে হবে। বেশ। মূলত যে জায়গাটায় এই সময় হয় সেগুলো কিছু শোষক পোকা, খুব গুরুত্বপূর্ণ এবং নজরদারি ভীষণভাবে দরকার। তার মধ্যে প্রধান হলো বাদামি শোষক পোকা, তার সঙ্গে সাদাপিঠ শোষক পোকা এবং হচ্ছে শ্যামা পোকা। এই তিনটে শোষক পোকা কিন্তু ধান গাছের এত যে চাষি ভাইরা কষ্ট করে মানে ধান চাষ করেছেন একটা অন্যরকম জায়গায় তাদের নিয়ে যেতে পারে যদি ঠিক মতো না নিয়ন্ত্রণ করা যায়। বেশ, এই সমস্ত পোকার কথা বা তাদের ক্ষতি গতিবিধি কেমন হয় সেটা তো আমরা নিশ্চয়ই জানবো। তার আগে দীপঙ্কর বাবু আপনার কাছে জেনে নিই যে এই ধরনের প্রাদুর্ভাব যে পোকা বা রোগ, পোকার যে মূলত বললেন যে কি কি পোকা, মূলত এবার আমন ধানে কি কি রোগ দেখা যায় এবং সেই কতটা ক্ষতি করতে পারে? হ্যাঁ, আপনারা জানেন যে গত সপ্তাহতেই আমাদের একটা নিম্নচাপ হয় এবং তার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আমাদের আমন ধানের অনেক এলাকা কিন্তু ডুবে গেছে। পাশাপাশি আমাদের জলধার থেকে জল ছাড়ার কারণেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বহু জেলা কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে এবং যার ফলে অনেক ধানের এলাকা কিন্তু ডুবে গেছে। যদি সেই ধানের এলাকা থেকে 2-3 দিনের মধ্যে জল সরে যায় তাহলে আমরা যে ধান গাছটা আবার বেরিয়ে আসবে সেই ধান গাছে কিন্তু বিভিন্ন ধরনের রোগের আক্রমণ দেখা দিতে পারে। তার মধ্যে কিন্তু খোলা ধসা বা খোলা পচা রোগের আক্রমণ দেখা দিতে পারে। এছাড়া যারা নর্মাল জায়গাতে আছে অর্থাৎ অন্যান্য যে জায়গাগুলো জেলায় আছে সেখানে কিন্তু নর্মালি কিন্তু এই সময়ে খোলা পচা বা খোলা ধসা এই রোগের আক্রমণ আসতে পারে। পাশাপাশি আমাদের ঝলসা রোগের আক্রমণ আসতে পারে, কিন্তু যদিও ঝলসা রোগটা বড় মরশুমে বেশি দেখা যায়, খারিফ মরশুমে অতটা আমাদের সমস্যা তৈরি করে না, কিন্তু কিছু কিছু এলাকাতেও ঝলসা রোগের আক্রমণ আমরা দেখতে পাই। এছাড়াও ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগ অর্থাৎ আমাদের ব্যাকটেরিয়াজনিত ধসা রোগ এটাও আমাদের হয়তো পরিলক্ষিত হতে পারে। এইসব নিয়ে আমরা একের পর এক আমরা বিশদভাবে আলোচনা করব। বেশ ম্যাডাম, আপনি একটু বলুন যে বাদামি শোষক পোকার কথা আপনি বলেছেন, এই যে বাদামি শোষক পোকাটা মূলত কেমন দেখতে হয় এবং সেইটার আক্রমণ কতটা ক্ষতি করতে পারে চাষি বন্ধুদের এবং তার নিয়ন্ত্রণের ব্যবস্থা কি আছে? এখন যেটা দেখা যাচ্ছে মানে দক্ষিণবঙ্গে তো বটেই, উত্তরবঙ্গেও কিন্তু বিভিন্ন জেলাতে বাদামি শোষক পোকা একটা খুব মানে ক্ষতিকর ধানের পোকা হিসেবে পরিগণিত হচ্ছে, যেটা আমরা পর্দায় দেখতে পাচ্ছি। পোকাটা এর পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ দুটো দশায়, অপূর্ণাঙ্গ দশা যেটা নিম্ফ বলছে, দুটো দশাই কিন্তু ধান গাছের ক্ষতি করে। এই যে কাঁচথোড় আসার সময় থেকে পরবর্তী সময় পর্যন্ত কিন্তু এর উপদ্রব থাকবে। এবং সবথেকে মানে উল্লেখযোগ্য বিষয় যেটা, যে বাদামি শোষক পোকাকে কিন্তু পাতায় দেখতে পাওয়া যায় না, কারণ এরা আলো এবং বাতাস ঠিকমতো পছন্দ করে না, যার জন্য এরা কিন্তু গাছের গোড়ায় জলতলের একটু ওপরে সেইখানে গাছের গোড়ায় এরা কলোনির মতো করে থাকে এবং সেখান থেকে রস শুষে খায়। এই যে রস শুষে খাচ্ছে, এই রস শোষার ফলে কি হচ্ছে না গাছের বৃদ্ধিটা ব্যাহত হচ্ছে, শীষ আসতে অসুবিধে হচ্ছে, দানা পুষ্ট হতেও অসুবিধা হচ্ছে। শুধু তাই নয়, যখন এরা রসটা খাচ্ছে সেই সময় লালার মাধ্যমে এরা একটা প্রোটিনেশিয়াস টক্সিন একটা ইনজেক্ট করে দিচ্ছে গাছের মধ্যে এবং সেখান থেকে শুটি মোল্ড হয়ে গাছটা আস্তে আস্তে শুকিয়ে গিয়ে হেজে যায়, মনে হয় যেন খড়ের মতো হয়ে গেছে বা শুকিয়ে হেজে যাওয়ার মতো ব্যাপারটা হয়ে যায় এবং গোল গোল চাক চাক করে গাছগুলো দেখতে বসে যায়, যেটা আপনারা ছবিতে দেখছেন বসে গেছে বলা মানে এটাকে হপার ব্রাউন ডিজিজ বলছে, যেন একদম পুড়ে পুড়ে গেছে দূর থেকে দেখলে মনে হয়। এবারে যখন এটা হচ্ছে বা পোকাগুলো দেখতে পাওয়া যাচ্ছে কিছু কিছু এরকম, সেক্ষেত্রে কিন্তু চাষি ভাইদের সব মানে সঙ্গে সঙ্গে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি জল জমা থাকে যদি সম্ভব হয় জলটাকে বার করে দিতে হবে। এই জল বার করে দিয়ে তারপরে যদি নাইট্রোজেন চাপান, হয়তো এখন দ্বিতীয় চাপানের সময় হয়েছে, সেইটাকে একটু বাদ রেখে আমি বলবো যে পরিমাণ মতো পটাশ সার প্রায় 4 কেজি যদি প্রতি বিঘাতে দেওয়া যেতে পারে, পটাশ সার দিয়ে মাটিটাকে আপনারা ঘেঁটে দিন। তাতে করে কি হচ্ছে না, যেমন রোগ প্রতিরোধক ক্ষমতাটা বেড়ে যাচ্ছে গাছে, তেমনি তার সঙ্গে এই যে জল জমার ফলে যে মিথেন গ্যাসটা জমে সেটাও
বার হয়ে যাচ্ছে। বেশ, আচ্ছা, খুব যদি জল থাকে সেক্ষেত্রে জল ধরুন বার করা সম্ভব হলো না, তখন কি করবেন? তখন সেক্ষেত্রে এরপরে হচ্ছে যে পাশ ঠেলে দেওয়া। আমরা বাদামি শোষক পোকা প্রবণ এলাকাতে সবসময় বলে থাকি যে 8 থেকে 10 সারি অন্তর একটা করে ফাঁকা রাখতে, যাতে আলো বাতাস ঢোকে। এবারে সেই আলো বাতাস ঢোকানোর জন্য আমাদেরকে কোনো লাঠি দিয়ে ধান ক্ষেতের মধ্যে গিয়ে 8 থেকে 10 সারি অন্তর একটু পাশ ঠেলে দিতে হবে ডান দিকে এবং বাঁ দিকে, যাতে জলটা ঢুকতে পারে। বেশ বেশ। এছাড়া আলোক ফাঁদ চাষি ভাইরা ব্যবহার করতে পারেন। সেটা যে বাল্বগুলো পাওয়া যায়, অবশ্যই বাল্ব দিয়ে, কোনো খড় পুড়িয়ে বা টায়ার পুড়িয়ে নয়। তা সেই আলোক ফাঁদেও কিন্তু বাদামি শোষক পোকাকে নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া তো ধরুন ওষুধ তো রয়েইছে, সেক্ষেত্রে ওষুধ যে সমস্ত রয়েছে অ্যাসিফেট টাইপের ওষুধ, যেগুলো সাধারণত মানে আমরা বলি যে পাউডার ওষুধ যদি দেওয়া যায় বাদামি শোষক পোকার ক্ষেত্রে বেশি কার্যকরী। অ্যাসিফেট রয়েছে, বা অ্যাসিফেট যেটা 75%, সেটা আপনার 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। বা আরও ভালো ওষুধ আছে অ্যাসিফেট এবং ইমিডাক্লোরোপিডের যে মিশ্র ওষুধ, সেটাও 2 গ্রাম প্রতি লিটার জলে, বা অ্যাসিফেট এবং বিউফ্রাফেজিনের যে মিশ্র ওষুধ, এটাও আপনার 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে হবে। কিন্তু মনে রাখতে হবে স্প্রে করার সময় যে এই যে হপার ব্রান্ড ডিজিজটা, এটা গোল গোল করে করে হয় ধান জমিতে, বাইরের থেকে স্প্রে করতে করতে একটা চক্রব্যূহ তৈরি করে ফেলতে হবে এবং বাইরের থেকে স্প্রে করতে করতে ভেতরের দিকে কেন্দ্রে আসতে হবে। আর পরিমাণ মতো জল দেবেন, প্রায় 100 লিটার জল এতে ব্যবহার করবেন। এবং যেহেতু গোড়াতে বাদামি শোষক পোকাটা থাকছে, যেন গোড়া ভালো করে ভিজে যায়, এটা দেখতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা তো আলোচনা শুনছেন, কিন্তু আপনারা যদি ফোন করতে চান তাহলে ফোন করতে পারেন এই নাম্বারে। ফোন নাম্বার জানিয়ে দিই আপনাদেরকে, 033-222-50159 এই নাম্বারে আপনারা ফোন করুন, এবং টিভি স্ক্রিনেও এই নাম্বারটি দেওয়া হচ্ছে। দীপঙ্কর বাবু, একটু জেনে নিই, আপনি বলছিলেন যে ধানের খোলা পচা রোগ, এই খোলা পচা রোগ ঠিক কোন সময় হয়, এর লক্ষণটা কি আছে যদি একটু বলেন? হ্যাঁ, খোলা পচা রোগ বা খোলা ধসা রোগ দুটোই ছত্রাক ঘটিত রোগ, এবং দুটো আলাদা আলাদা ছত্রাকের কারণেই ঘটে থাকে। কিন্তু এটা আমাদের যখন পাশকাঠি ছাড়ে তারপর থেকেই শুরু হয়, এবং এটা আমাদের যতক্ষণ শীষ আসে তার আগে পর্যন্ত কিন্তু এই দুটি রোগেরই প্রকোপ আমরা দেখতে পাই। বর্তমানে আমরা এবছর যেহেতু ওয়েদার ভালো ছিল, এখনও সেইভাবে আমাদের কাছে খবর আসেনি যে ব্যাপক হারে খোলা পচা বা খোলা ধসা লেগেছে। কিন্তু এই যে ওয়েদার গেল, এরপরে কিন্তু খোলা ধসা বা খোলা পচা রোগের আক্রমণ হবে। এবং পাশেই আপনারা দেখতে পাচ্ছেন খোলা ধসা, এটা কৃষক ভাইরা জানেন। এই সিমটমগুলো যেটা দেখতে পাচ্ছেন, যে আমাদের পাতার ওপরে দেখবেন অজগর সাপের গায়ের মতন চাক চাক দাগ পড়েছে, এরকম পাতাগুলো হয়ে যায়। এবং পরবর্তীকালে শীষের আগে যখন আক্রমণ হয় খোলায়, তখন কিন্তু শীষগুলো ভালোভাবে বেরোতে পারে না। পাশাপাশি খোলা পচা রোগেরও সিমটম পাশে আছে, এবং যে খোলাটার মধ্যে থেকে শীষটা বেরোয়, সেই খোলাটাকে যেহেতু আক্রমণ করে দেয়, শীষটা পুরোপুরি বেরোতে পারে না, যার ফলে অর্ধেক শীষ বেরোয় বা কচি শীষ যেটুকু বেরোয় সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবং যদি মাজরা পোকার আক্রমণ ঘটে থাকে সেই জমিতে, তাহলে কিন্তু এই খোলা পচা রোগের আক্রমণটা কিন্তু আরও ব্যাপক আকার ধারণ করে। আচ্ছা, এই খোলা পচা বা খোলা ধসা রোগ আপনারা দেখবেন এটা কিন্তু বীজবাহিত, এবং অনেক সময় যে আমাদের আল থাকে, যে আলে যে ঘাস থাকে, সেই ঘাস থেকে কিন্তু তার জীবাণুগুলো কিন্তু আস্তে আস্তে ধান ক্ষেতের মধ্যে প্রবেশ করে। কৃষক ভাইরা লক্ষ্য করে দেখবেন যে খোলা পচা বা খোলা ধসা রোগটা শুরু হয় দেখবেন আলের ধার থেকে, অর্থাৎ তার জীবাণু, আগের বছরের যে জীবাণু সেটা কিন্তু সেই আলের যে ঘাস তার মধ্যে রয়ে গেছিলো, এবং সেখান থেকেই কিন্তু এই আক্রমণটা শুরু হয়। এবং এই আক্রমণ শুরু হলে আপনারা যখন দেখতে পাবেন, তখন অবশ্যই জমিতে যদি জল কমানোর ব্যবস্থা থাকে অবশ্যই জল কমাতে হবে। এবং পাশাপাশি আমরা পটাশ সার, মিউরেট অফ পটাশ, আমরা যদি সেই সময় একটু ছিটিয়ে ভালো করে জমিটাকে ঘেঁটে দিতে পারি, তাহলে কিন্তু এই রোগের আক্রমণ অনেকটা কমাতে পারি। যদি তারপরে ব্যাপক আকার ধারণ করে বা বেশি আকার ধারণ করে এই রোগ, এই দুটি রোগের ক্ষেত্রেই বলছি, সেই ক্ষেত্রে আমরা অনেক যে রোগনাশক ওষুধগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যেমন হেক্সাকোনাজল গ্রুপের যে ওষুধগুলো আছে, আপনারা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করতে পারি। প্রপিকোনাজল গ্রুপের ওষুধ, সেটাও আমরা কিন্তু ব্যবহার করতে পারি এবং খুব ভালো কাজ দেয়। আমাদের যে এই ধসা বলুন বা খোলা পচা রোগ বলুন, প্রপিকোনাজল আছে, হেক্সাকোনাজল আছে, এই ধরনের ওষুধগুলো, বা ভ্যালিডামাইসিন আছে। এবং খোলা পচা রোগের ক্ষেত্রে কার্বানডাজিম, যেটা খুব
অনেক পুরনো ওষুধ এবং এটা সিস্টেমিক ওষুধ, এটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে আমাদের খোলা পচা বা খোলা ধসা রোগের নির্মূল করার জন্য। আর একটা কথা বলে রাখবো, যদি আপনাদের সেকেন্ড চাপান দেওয়ার ইউরিয়া সারে চাপান দেওয়ার সময় হয়ে থাকে এবং এদিকে দেখছেন যে আপনাদের খোলা ধসা বা খোলা পচা রোগের আক্রমণ ঘটে গেছে, আপনারা কোনোভাবেই কিন্তু ইউরিয়া সার চাপান হিসাবে প্রয়োগ করবেন না, তাহলে কিন্তু রোগটা আরও বেড়ে যাবে, কিন্তু তখন ঠেকানো আরও মুশকিল হয়ে যাবে। বেশ ম্যাডাম, আপনার কাছে একটু জেনে নিই, ধরুন মাজরা পোকা, গন্ধি পোকা, শোষক পোকা, যে সমস্ত, বা আর একটা আছে না শ্যামা পোকা, তো এই সমস্ত পোকা আমন ধানের কতটা ক্ষতি করতে পারে বা চাষি বন্ধুরা তখন দিশেহারা হয়ে যান, কি করবেন? হ্যাঁ, মাজরা পোকা তো আছেই। মাজরা পোকা মানে যেমন যখন পাশকাঠি ছেড়েছিল তখন যেমন ডেড হার্ট যেটাকে বলে, মানে ফাঁপা পাশকাঠি টানলে উঠে আসে, সেরকম যেমন হয়, তেমনি এই সময়তে শীষ যখন আসে তখনও কিন্তু শীষের যে ডাঁটা সেখান থেকে তারা নরম অংশটা খায় এবং সাদা শীষ তৈরি হয়। সাদা শীষ যেটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, এই রকমভাবে এরা ক্ষতিটা করতে পারে। মাজরা পোকার জন্য আমরা বলি যে আলোক ফাঁদ ব্যবহার করতে পারেন বা ফেরোমেন ফাঁদ, যেখানে স্ত্রী মাজরা পোকার হরমোন ব্যবহার করা হয়, তার সঙ্গে সঙ্গে হলুদ আঠালো ফাঁদ, বিভিন্ন ফাঁদ। এছাড়া আমাদের টালিগঞ্জের যে বায়ো কন্ট্রোল ল্যাব আছে, সেখানে এক ধরনের বোলতার ডিম, টাইকোগ্রামা বোলতা, সেটা ট্রাইকো কার্ড হিসেবে তৈরি হচ্ছে এবং সেই কার্ড যদি আপনারা মানে 7-8টা কার্ড একটা বিঘাতে 7 দিন অন্তর অন্তর পাল্টে পাল্টে যদি লাগাতে পারেন, তাহলে সেই বোলতাগুলো কিন্তু মাজরা পোকার ডিম খেয়ে নষ্ট করে দেয় এবং এইভাবে তাদের নিয়ন্ত্রণ করা যায়। তাছাড়া ওষুধ তো কিছু কিছু আছে, সেগুলোর মধ্যে ধরুন আপনার কাট্টা হাইড্রোক্লোরাইড আছে, 2 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলেন, অথবা আপনার ক্লোরানটানিলিপ্রোল যেটা রয়েছে সেটা 0.3 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলেন। আচ্ছা, স্প্রেটা কখন করতে হবে, সকালে বা বিকেলে? সকালের দিকে, সবসময় বলবো সকালবেলায় ভোরবেলার দিকে করলে ভালো হয়, অথবা যদি না হয় তাহলে সন্ধ্যের দিকে, কারণ আলো হলে কিন্তু পোকাগুলোর অন্য জায়গায় চলে যায়, তখন তাদেরকে দেখতে পাওয়া যায় না, পুরোটাই বৃথা হবে। তখন সকালের দিকে করতে হবে। এরপরে দুধ যখন আসবে সেই সময় গন্ধি পোকা, যেটা গন্ধ আছে, সেই পোকার আক্রমণ হয় এবং এরা দুধ মানে শীষের যে দানাগুলোর যে দুধ সেটাকে সুঁড় দিয়ে খায় এবং খাওয়ার ফলে কি হচ্ছে, দানাটা অপুষ্ট হচ্ছে, চিটে হয়ে যাচ্ছে এবং দানার গায়ে কালো দাগ দেখতে পাওয়া যায় এবং যার জন্য চালের গুণমানও নষ্ট হয়ে যায়। সুতরাং এই গন্ধি পোকাটা সাধারণত এগুলো যখন যদি দেরিতে রোয়া হয় সেই সময় এই গন্ধি পোকাটার আক্রমণ হতে পারে। এছাড়া আরেকটা যেটা শীষ আসার সময় আরেকটা পোকার যেটা আক্রমণ হয়, শীষ কাটা লেদা পোকা। এটাও কিন্তু এরা দিনের বেলাতে আগাছার মধ্যে থাকে এবং রাত্রির বেলাতে এরা উঠে শীষ কেটে দেয়। এছাড়া যেটা বললেন যে শ্যামা পোকা, যেটা আমরা কালী পুজোর সময় দেখতে পাই, সবুজ রঙের পোকা, এই পোকাটাও কিন্তু এই ফুল আসার সময় দেখতে পাওয়া যায়, সেপ্টেম্বর অক্টোবর মাসে, মানে আশ্বিন কার্তিক মাসে এদের দেখা যায়। এরা এমনি রস শুষেই খায়, কিন্তু তাতে যতটা না ক্ষতি করে তার থেকে এদের যেটা বৈশিষ্ট্য হচ্ছে, এরা রস যখন খায় তখন একটা ভাইরাস জীবাণু ছড়ায়, টুংরো ভাইরাসটাকে ছড়িয়ে দেয় এরা, মানে ইনজেক্ট করে দেয় গাছের মধ্যে এবং তখন টুংরো ডিজিজ হয়। এই টুংরো ডিজিজের ফলে কি হয়, পাতার একদম ডগার থেকে কিনারা পর্যন্ত আস্তে আস্তে হলদে হয়, তারপরে কমলা হয় এবং হয়ে হয়ে তারপরে পুরো গাছটাই কমলাটে মতো একটা আগুন জ্বলা মতো দেখতে পাওয়া যায় দূর থেকে। তা এবং গাছ বসে যায়, ধানের শীষ আসে না, 2-1টা হয়তো শীষ হয়। আচ্ছা, যে ধান অনেক সময় চিটে হয়ে যায়, এটার কি কারণ হয়ে যায়? হ্যাঁ, বিভিন্ন কারণে হয়। যেমন মাজরা পোকা শীষের নরম অংশ খেয়ে নিচ্ছে দানা, এবং যার ফলে তখন ঠিকমতো খাবারটা দানায় যাচ্ছে না, তাতে যেমন চিটে হতে পারে। বাদামি এই কি বলে আপনার গন্ধি পোকা, যেটা গন্ধি পোকার জন্যও কিন্তু যেহেতু দুধটা খেয়ে নিচ্ছে সেখানেও চিটে হতে পারে। আবার বাদামি শোষক পোকা বা শ্যামা পোকা, এরাও যেহেতু রস খেয়ে নিচ্ছে এবং খাবার ঠিকমতো যাচ্ছে না, যার ফলে শীষও সেভাবে বেরোবে না এবং তার সঙ্গে সঙ্গে ধান চিটেও হয়ে যায়। এই বিভিন্ন কারণে এগুলো সবই হচ্ছে আপনার যে কোনো রকমের এলাকাতে যেগুলো অ্যাভেলেবেল, আপনাদের কাট্টা হাইড্রোক্লোরাইড হতে পারে বা থায়োমিথক্সাম হতে পারে, লামডাসাইহালোথ্রিন ইত্যাদি যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো বা নুভারিউরনের সঙ্গে যেটা অ্যামিমেকটিং বেঞ্জয়েট মিশ্র ওষুধ এখন চালু আছে বাজারে, এই ওষুধগুলোকে কিন্তু পরিমাণ মতো আপনাদের
সকালের দিকে অথবা বিকেলের দিকে স্প্রে করতে আচ্ছা, হবে। শীষ কাটা পোকার যে কথাটা বললেন, শীষ কাটা পোকাও কি আপনি যে ওষুধের কথা বলছেন তাতে কি দমন হবে শীষ কাটা না, পোকা? শীষ কাটা লাদা পোকার ক্ষেত্রে বলবো যে যদি ফাঁদ করা হয়, ফাঁদটা মানে কি, আমাদের প্রথমেই আমরা বলি পোকার জন্য যেহেতু আগাছা পোকার আঁতুড় ঘর, সেই জন্য বিভিন্ন রকম পোকা বা রোগ জীবাণু এর মধ্যে বাসা বাঁধে, সেই জন্য পরিচ্ছন্ন চাষটা ভীষণ দরকার। এই অবস্থাতে যেটা হয়, আমরা কৃত্রিমভাবে কিছু আগাছা জড়ো করব জমির মধ্যে, এবং সেইখানে দেখা যাবে সেখানে যদি কিছু ওষুধ রেখে মানে দানাদার ওষুধ বা কার্বোসালফান জাতীয় কোনো ওষুধ যদি সেখানে ছড়িয়ে রাখা হয়, তাহলে শীষ কাটা ল্যাদা পোকাগুলো দিনের বেলায় ওই আগাছার ঢিপিতে আশ্রয় নেবে এবং সেখান থেকে তারা মারা পড়বে, অথবা পরে ওদের তুলে নিয়ে গিয়ে কোনো ওষুধগুলা জলে দিয়ে মেরে দিয়ে দেওয়া যায়। গন্ধি পোকার ক্ষেত্রেও কিন্তু ওষুধের থেকেও যদি আমরা শামুক বা কেঁচো এর মাংসের সাথে কিছুটা কীটনাশক ওষুধ যদি মিশিয়ে আমরা 20 টোপ করে 7-8টা 20 টোপ প্রতি বিঘাতে যদি আমরা রেখে দিতে পারি, তাহলে সেখানে গন্ধি পোকাগুলো আকর্ষিত হয়ে থাকবে, তারপরে সেখান থেকে তাদেরকে সংগ্রহ করে নিয়ে আমরা মেরে ফেলতে পারি। আচ্ছা দীপঙ্কর, একটু জেনে যে টুংরো রোগের আক্রমণ হলে কতটা ক্ষতি করতে পারে এটা? হ্যাঁ, একটু আগেই ডক্টর পূর্ণা ঘোষ বললেন যে টুংরো রোগ কী ধরনের রোগ, অর্থাৎ টুংরো হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। আচ্ছা, এই রোগটা কিন্তু ছড়ায় হচ্ছে আমাদের যে শ্যামা পোকা, সবুজ শ্যামা পোকা যখন রস খেয়ে যায় জমিতে বা যখন ধান খেতে, সেই রস খাওয়ার সময় তারা কিন্তু এই টুংরো রোগটা ছড়িয়ে দিয়ে যায়, এবং যেদিনকে রস খেয়ে গেল সঙ্গে সঙ্গে তার পরদিন কিন্তু তার লক্ষণ দেখা যায় না, এবং তার লক্ষণ দেখা দিতে প্রায় 1 মাস লেগে যায়। এবং তখন আমার লক্ষণটা যখন দেখি, তখন দেখবেন একটা জমির একটা বিস্তীর্ণ এলাকা দেখবেন খুব ধানটা আর বাড়ছে না, বেটে হয়ে যাচ্ছে, একটু কমলা রঙের ধারণ করছে এবং আস্তে আস্তে কিন্তু সেটা শুকিয়ে যাচ্ছে। তার থেকে কিন্তু আমরা আর কোনোভাবেই কিন্তু আর ফল আশা করতে পারবো না, কোনো রকম ফলন আশা করতে পারবো না। অর্থাৎ এই টুংরো রোগটাকে যদি একটা, যেহেতু ভাইরাস ঘটিত রোগ, যে এই রোগটাকে ছড়ায়, সেই পোকা অর্থাৎ শ্যামা পোকাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, বীজতলাতে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে পরবর্তীকালে টুংরো রোগের হাত থেকে আমরা রক্ষা করতে পারি। যদিও এই টুংরো রোগটা কিন্তু এখন খুব একটা দেখা যায় না, মাঝে মধ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন পকেটে আমরা দেখতে পাই। সুতরাং যদি শ্যামা পোকাকে আমরা সঠিক সময় কন্ট্রোল করতে পারি, তাহলে টুংরো রোগের আক্রমণটা আর হবে না। আরেকটু জেনে নিই, একেবারে সময় তো একেবারে শেষের দিকে, তো যে ভুসা রোগ বা বাদামি দাগ যে রোগটা হলে কতটা ক্ষতি এবং তার প্রতিকার কি করবেন চাষি বন্ধুরা? হ্যাঁ, বাদামি দাগ রোগ বা যেটাকে আমরা বলি ব্রাউন স্পট ডিজিজ অফ রাইস, বাদামি দাগ রোগটা আমাদের যখন ধান গাছ আমাদের পাশকাঠি ছাড়তে শুরু করে, তখন দেখবেন পাতার উপরে ছোট ছোট টিপ দাগ পড়ে, এবং সেই টিপ যখন দাগটা পড়ে তখন এবং আস্তে আস্তে দাগের সংখ্যা বেড়ে গিয়ে এবং সমস্ত পাতাটা কিন্তু অনেকটা শুকিয়ে ফেলে। এটা হচ্ছে বাদামি দাগ রোগ। এটাকে আমরা চিটে রোগও বলে থাকি। অর্থাৎ এই রোগটা যদি খোলাতে বা শীষের গোড়াতে যদি চলে আসে, তাহলে কিন্তু আমাদের শীষটা চিটে হয়ে যায়, এবং চিটে শুধু হয় না, অর্ধেক চাল হয়তো কালো হয়ে যায় চালটা, এবং সেই চালটা কিন্তু খাওয়ার আর উপযোগী থাকে না। এটা হচ্ছে বাদামি দাগ রোগ। এটা আমাদের ফাঙ্গাস বা ছত্রাক ঘটিত রোগ। এরপরে আসি ঝলসা, এটাও একটা ছত্রাক ঘটিত রোগ। একটু আগেই আমি বলছিলাম, এটা আমাদের বড় মরশুমে বা গরম মরশুমে যখন আমরা ধান চাষ করি, সেই সময় এই রোগের প্রাদুর্ভাবটা বেশি ঘটে, কিন্তু আমাদের এই আমন মরশুমে এই রোগের আক্রমণ খুব বেশি ঘটে না, কিন্তু বিভিন্ন পকেটে কিন্তু আমরা দেখতে পাই। যদি এই রোগের লক্ষণ হচ্ছে পাতার ওপরে চোখের মতো বা মাকুর মতো দাগ হয়, এবং অনেকগুলো দাগ মিশে গিয়ে সেই পাতাটাকে প্রায় পুড়িয়ে ফেলে বা শুকিয়ে ফেলে। এবং এটা কিন্তু শুধু পাতা নয়, শীষের গোড়াতে বা আমাদের যে গাছের যে কাণ্ড থাকে, সে কাণ্ডের বিভিন্ন গাঁটে কিন্তু এই রোগের আক্রমণ ঘটে। এবং যখন আক্রমণ ঘটে, তখন কিন্তু যদি শীষের গোড়ায় আক্রমণ ঘটে, দেখবে শীষটা ভেঙে যায়। কৃষক বন্ধুরা জানেন, শীষটা ভেঙে ঝুলতে থাকে। এই ধরনের আক্রমণ ঘটে। এই রোগের আক্রমণের কারণেই এই ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পাই। অর্থাৎ এই ধরনের যে সমস্যাগুলো আমরা দেখি, অর্থাৎ ঝলসা রোগের জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ বাজারে পাওয়া যায়। যদি আমাদের সেরকম পরিস্থিতি আসে, আমাদেরকে অবশ্যই তার প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা একটু আগে যেটা বলেছিলাম, আমরা
হেক্সাকোনাজল, প্রপিকোনাজল, এইগুলো তো আচ্ছা, আমরা দিতেই এগুলো পারি। ওষুধগুলো প্রয়োগ করতে হবে। করতেই পারি। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা তো শুনলেন যে কিভাবে কোন রোগ হলে তার প্রতিকার কিভাবে করতে হবে। তো আমাদের দুজন বিশেষজ্ঞ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তবে রোগ হলে তার প্রতিকার না, আগে থেকে প্রতিকার করতে হবে এবং বীজ শোধন করে, আপনারা যদি বীজতলা শোধন করে জমিতে চারা রোপণ করেন তাহলে রোগের প্রকোপ অনেকটাই কমবে। এবং নিয়মিত আপনাদেরকে মাঠ পরিদর্শন করতে হবে। আপনাদের আজকের যেমনভাবে বললেন ঠিক এইভাবে আপনারা যদি করেন তাহলে আপনাদের ফলন খুব ভালো হবে। আপনাদেরকে ধন্যবাদ। নমস্কার।